প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে লাইভে অনুষ্ঠানে আছে আমাদের সাহসী সাহসী সাংবাদিক এবং মানে দেশপ্রেমিক, একবারে বলা যায় যে খাঁটি দেশপ্রেমিক, ঠিক আছে, মানে ইলিয়াস হোসেন ভাই। তো আমার ভাগ্য যে ইলিয়াস ভাইকে আমি লাইভে পেয়েছি। তো সরাসরি আপনাদেরকে মানে ইলিয়াস ভাইয়ের কাছে আজকে কিছু জানতে চাবো এবং মানে সরাসরি আপনাদেরকে সেই কথাগুলা শোনানোর মতো ব্যবস্থা করে দিব। তো ইলিয়াস ভাই, আপনার কাছে প্রথমত জানতে চাই, সেটা হচ্ছে ভাই, আপনি তো মানে এই যে কি বলে মানে এই দেশের বাইরে আছেন অনেক দিন যাবৎ, পারিবারিকভাবে অনেকভাবে হেনস্থা হয়েছেন, অনেকভাবে আপনাকে নির্যাতন করা হয়েছে, যে আপনার বাড়িতে যে হামলা করা হয়েছে, এসব আমরা শুনছি আপনার মুখ থেকে, আপনার ভিডিও থেকে। তো ভাই, এই যে দেশ স্বাধীন হলো, তো এই ব্যাপারে আপনি কিছু বলেন। প্রথমত হচ্ছে ভাই, এখানে থেকেও তো অনেক সুযোগ সুবিধা নেওয়া যায়। তো আল্লাহ যেন এই রাজনৈতিক কোনো দলের কাছে কিংবা সরকারের কাছে আমার ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধা যেন না নেয়, সেটা আমি চাই না একদমই। এখন মনে করেন হইতে পারে অনেক অনেক ছোটখাটো পদও আছে যেটা আমেরিকাতে বসেও নেওয়া যেত সরকারের কাছ থেকে। তো সেটা দিয়ে আমি দেশের জন্য কি আসলে খুব বেশি কিছু করণীয় আছে? তার চাইতে আমার মনে হয় আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা করছি সেটা অনেক বড়। যেমন মুশফিক ভাইয়ের কথাই বলি। ধরেন মুশফিক ভাই এখন সম্ভবত আমাদের মানে নর্থ আমেরিকার কোনো একটা দেশে হয়তো তিনি, আমি শিওর না, যদিও ওনার সাথে আমার যতটুকু কথা হয়েছিল ততটুকুতে আমি মনে করেছিলাম যে হয়তো যে কোনো দেশে নিলে বা বাংলাদেশেও যদি ওনাকে উপদেষ্টা বা কোনো একটা কিছু, সেই সুযোগটাও ওনার সম্ভবত ছিল। তো সম্ভবত কি উনি চাইলে হয়তো সেটা, ওনার সেই যোগ্যতাটা আছে, আমি মনে করি সরকারের সেই সম্মানটা ওনাকে দেওয়া উচিত। কিন্তু উনি যেতে চায় না। ওনার সাথে আমার যতটুকু কথা হয়েছিল যে উনি বাংলাদেশে যেতে পারবেন এখন, কারণ ওনার বাচ্চারা হচ্ছে এখানে ছোট ছোট পড়াশোনা করছে। নর্থ আমেরিকার কোনো একটা দেশে গেলে হয়তো ওনার জন্য সুবিধা হয়, এটা হইতে পারে। তো ওনার দেখেন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যে প্রজ্ঞাপনটা তারা জারি করেছে, সেটা হওয়ার পর থেকে উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসতে পারছেন না। কারণ আমাদের গত ২-৩ দিন আগে একটা মিটিং ছিল আমাদের এখানে, সেটা লাইভ ছিল। সেই লাইভটাতে আপনারা দেখেছেন অনেকেই ছিল। ওইখানে মুশফিক ভাই থাকার কথা ছিল, কিন্তু উনি থাকতে পারেন নাই শুধু এটার কারণে। তো এই জায়গাগুলো সংকুচিত হয়ে যায়। যেমন এখন স্টেট ডিপার্টমেন্ট, তারপরে আপনি দেখবেন জাতিসংঘে এই জায়গাগুলোতে এখন আওয়ামী লীগের ২-৩ জন আছে, তারা করছে। আবার আমরা যে যাব, আমরা থাকি নিউ ইয়র্কে, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওইখানে গিয়ে আমাদের পক্ষে করাটাও সম্ভব না। কনক ভাইয়ের কার্ড আছে, আমার কার্ড আছে, আমরা যেতে পারছি না, কারণ এখান থেকে বেশ কিছুটা দূরে। তো এই সমস্যাগুলোর কারণে আমরা কিন্তু একজন সৈনিক কিন্তু হারালাম। এখন আমি মনে করেন বাংলাদেশে গেলাম, গিয়ে বললাম যে আমারে তথ্য কমিশন বা কোনো এক জায়গায় আমাকে একটা কিছু দিল, সেটাতে আমি সুবিধা পাবেন। বা মনে করেন আমি টেলিভিশনেরই কোনো একটা টেলিভিশনে গিয়ে সিএনই বা হেড অফ নিউজ বা কিছু একটা, সিওটি, অনেক কিছু পদ হচ্ছে না এখন, কিছু একটা নিলাম। তো নিলে আমার জন্য রাস্তাগুলো সংকুচিত হয়, কারণ ওইটার কাজ করতে গেলে আমি এদিকের কাজ করতে পারবো না। আমি রেজার দেন আমি মনে করি যে এইটাই আমাদের জন্য ভালো রাস্তা। বাহ ইলিয়াস ভাই, বাহ! মানে একজন সৎ, একজন মানে একজন দেশপ্রেমিক, মানে একজন ইমানদার মানুষ। একজন ইমানদার মানুষ না হলে দেশপ্রেমিক হতে পারে না। আপনার মতো একজন ইমানদার মানুষ, দেশপ্রেমিক, আমি মনে করি আপনি একজন ইমানদার মানুষ এবং একজন দেশপ্রেমিক। আর সবচেয়ে বেশি খুশি হতাম যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনি হতেন। যদি বিশ্বাস করেন, হয়তোবা আমার এই কথাটা অনেকের হাস্যকর লাগবে যে ইলিয়াস ভাইয়ের সাথে আমি এটা কি বললাম, যে ইলিয়াস ভাইকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। মানে আসলে আপনি দেখবেন যে আপনারা ইলিয়াস ভাই, আমি একটু কথা বলি, আপনি কিছু মাইন্ড করেন না, ঠিক আছে? আমার একটু বলতে দেন আজকে। তো মানে আপনি দেখবেন ইলিয়াস ভাইকে মাঝে মাঝে 2-3 মাসও ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া যায় না, 2 মাস 1 মাস খুঁজে পাওয়া যায় না। আবার দেখা গেছে কি, কোনো একটা টপিক আসছে, তখন পর এভরিডে ভিডিও দিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে ইলিয়াস ভাই কিন্তু মানে ওই অন্যান্য যারা মানে ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, তাদের মতো না, তাদের মতো না। তাদের থেকে একদম আলাদা। উনি একজন, আমি মনে করি সৎ, একজন আদর্শবান, মানে একজন সাংবাদিক, সাহসী সাংবাদিক। তো ইলিয়াস ভাই, মানে এই যে বর্তমান যে পরিস্থিতি, এখন যে মনে করেন আমরা তো দেশ স্বাধীন হয়েছে এটা বললাম, ঠিক আছে, কিন্তু দেশ স্বাধীন হয়েছে আবার মানে মাঝখান দিয়ে তিতা তিতা লাগে, ঠিক আছে, একটু মানে মাঝখান দিয়ে কেন যেন একটু প্রবলেম হয়ে যায়। তো এই বিষয়ে আসলে এখনো যে এই যে মনে করেন মানে আগের সরকারের যে মানে যে
আপনার আসলে ইলিয়াস ভাই আমি মানে ভয়ে আপনার সাথে কথা বলতে কথা গুলে ফেলতেছি। মানে সাবেক যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তো এখনো তো তার দলের অনেক লোক আমরা দেখতেছি যে মানে বর্তমান সরকারের চেয়ারে বসে আছে, তো এই বিষয়ে কিছু বলেন। এই প্রশ্নের হক ভাই যে সমস্যাটা হয়েছে, আমি যদি সরাসরি কথা বলি মানুষ অনেক হতাশা ফিল করবে। হতাশ হইতে চায় না, কারণ আমরা অনেক গভীর অন্ধকার থেকে এখন সুবে সাদিকের দিকে মানে বাহিত হচ্ছি। সো আমার মনে হয় এত হতাশ হওয়ার কিছু না, এখন আমাদের অন্তত কিছু কথা বলার সুযোগ হয়েছে, আমরা যা ইচ্ছা তাই বলতে পারছি, সরকারের কাছে অনেক দাবি নিয়ে আসতে পারছি। সমস্যাটা হলো, ধরেন আওয়ামী লীগ যেভাবে ধরেন এতদিন ধরে এই যে আওয়ামী লীগের একটা মানুষ মিটিং এ মিছিলে যেতে ভয় পাইতো, কেন ভয় পাইতো? কারণ ওরা প্রচন্ড হিংস্র ছিল। এই হিংস্রতা দিয়ে ওরা মানুষকে, যেমন পুলিশের যে একটা কনভারসেশন আপনি দেখেছেন ফাঁস হয়েছিল, সেটাতে তারা কি বলছে যে এমন আচরণ করতে হবে যাতে ওরা ভয় পায়, এরপরে আর কেউ যাতে নামতে সাহস না পায়। হ্যাঁ, এইভাবে কথা বলছে আরেকজন কোন এক অফিসারের সাথে আরেক অফিসার। তো এটার মানে হচ্ছে যে আপনি ভীতিটা এমন ভাবে তৈরি করবেন যাতে আপনার বিরুদ্ধে যারা কথা বলতে চায় তারা রাস্তায় নামার আগে ভয় পায়। আপনি গতকালকে যদি চট্টগ্রামের অবস্থা দেখেন, হিন্দুরা সুযোগ পেয়ে সেখানে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের ফেসবুক পেজ পোস্টে আপনি দেখবেন চলো চলো চট্টগ্রাম চলো, তারা এখন ঢাকা চলোর স্লোগান দিচ্ছে। আবার গত পরশুদিন হয়েছে চিটাং, গতকালকে হয়েছে বগুড়াতে। প্রতিটা জায়গায় বাংলাদেশের পতাকা নামিয়ে তারা তার উপরে ওই ঘেরুয়া কালারের যেই বিজেপির যে পতাকা সেটা তারা উত্তোলন করছে। সেখানে তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। এটা তো মানে হিন্দুদের ধর্মীয় স্লোগান না, এটা হচ্ছে হিন্দু জঙ্গিদের স্লোগান। এই জঙ্গিরা এই স্লোগান দিয়ে ভারতে মুসলমানদেরকে হত্যা করে। কেউ গরুর মাংস খেয়েছে, কেউ গরু জবাই করেছে কিনা, তারপরে মুসলমান কেউ দাঁড়িয়ে রেখেছে কিনা, নামাজ পড়ছে কিনা, মসজিদে হামলা করা, মুসলমানদের বাড়ি ঘরে হামলা করা, এই স্লোগান দিয়ে তারা হামলা করা। অতএব এটা একটা সন্ত্রাসীদের একটা স্লোগান। এই স্লোগান বাংলাদেশে দিতে পারছে, এর কারণ কি? কারণ হচ্ছে তাদেরকে এত তুলু তুলু করা হচ্ছে না। আপনি গত পূজাটা যদি দেখেন, আমি জানি না আপনি গিয়েছেন কিনা, আল্লাহ মাফ করুক, মানে বাংলাদেশের সব সুশীল জামাত ইসলামের নেতারা পর্যন্ত ওইখানে যায় আপনার হিন্দুদের ইয়ের সাথে একাত্মতা ঘোষণা করছে, ওদেরকে মানে খুব আদর করে রাখার জন্য। কেন ভাই বলেন তো? আপনার সংস্থা আছে, সংস্থাকে আপনি দেন, তাদের উপরে যেন কোনো হামলা না হয়, তাদের বাড়িঘর, তাদের মন্দির, এগুলো কেন জন্য ভাঙচুর? কারণ সমস্যাটা হয়েছে ওই ভাঙচুর তো সংস্থাতে আপনি অন্য মানুষের ঠেকাবেন, ওরা তো নিজেরা নিজেদেরটা করে। এখন ভেতরে বাইরে পুলিশ টুলিশ সব দাঁড়ানো, ওরা ভাঙা তারপরে ভিডিও করে ছেড়ে দিল। এখন বাইরে তো পুলিশ ছিল, পুলিশ দেখেছে যে কেউ যায় নাই, হিন্দুরাই ছিল 4-5 জন সেখানে, তারাই ভেঙে তারপর চলে আসলো। এই ধরনের ঘটনা তো ঘটছে, আমরা পত্রিকা টেলিভিশন গুলোতে দেখছি। তো তারপরও আমাদের সরকারের সব জায়গা থেকে, প্রশাসন, বিএনপি, জামাত, সবাই এমন ভাবে মনে হচ্ছে যেন ওনাদের কোনো সমস্যা হলে বাংলাদেশ মনে হয় ভারত আক্রমণ করে নিয়ে যাবে। আরে ভাই, ভারতে প্রতিদিন মুসলমানদেরকে এখনো পেটাচ্ছে, গতকালকেও কি ঘটেছে আপনি দেখেছেন। তো এই ঘটনাগুলো তো ঘটছে। তো তারা ওইখানে মুসলমানদেরকে সারাদিন টর্চার করতে পারবে, আর এইখানে হিন্দুরা যা মনে চায় তাই করবে, হিন্দুদেরকে কেউ কিছু বলতে পারবে না। তাদের আইনি কোনো ব্যবস্থা নিতে গেলেও তাদেরকে বলা হয় তারা সংখ্যালঘু। সারা বছর, এই গত 15 বছর তারা ছিল আওয়ামী লীগ, 5 তারিখের পর থেকে তারা এখন সংখ্যালঘু। আপনি সন্তোষ শর্মা দেখেন, কালবেলার অফিসে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমরা বলেছিলাম যে আমাদের কিছু দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়ার ভেতরে প্রথম দাবি হচ্ছে যে সন্তোষ শর্মাকে ওইখান থেকে সরাইতে হবে, এবং তার 3-4 জন সাঙ্গপাঙ্গ। কালবেলাতে বেশিরভাগই কিন্তু মানে সরকারকে এইভাবে যে কট্টরভাবে সমর্থন করেছে সেটা না, তার আবার কিছু পলিসি আছে। সে জামায়াতের লোকেদের সাথে, আপনি জানেন, সরাসরি নামটা বলি, হ্যাঁ আপনার এখানে, মজিবুল হক মঞ্জু, এবি পার্টির। শ্রদ্ধা করি বড় ভাইরে, বড় ভাই আমাদের ভেতরে একজনকে ফোন করে বলেছে যে এই সন্তোষের ব্যাপারে যেন কিছু বলা না হয়, সন্তোষের ব্যাপারে একটু নমনীয় থাকার জন্য। এর কারণ কি, এর সমস্যাটা কিন্তু মঞ্জুর না, সমস্যা হয়েছে এই যে অখণ্ড ভারতবাসীর যে জাতটা, এই জাতটার একটা ইউনিক একটা ক্যারেক্টার আছে। সেটা হচ্ছে ওরা আপনার সামনাসামনি কখনো আপনাকে করবে না। যখন সে ওই যে শক্তের ভক্ত নরমের জম আছে না, ওইটা এদের ক্ষেত্রে খুব ভালোভাবে প্রযোজ্য। এরা ওই আপনাকে যখন, আপনার সাথে যখন মানে তেল মারবে, তখন আপনাকে এমন সুন্দর করে বুঝাবে আপনি তারা কোনো কিছু বলতে পারবেন না। কিন্তু এই ব্যক্তিটাই, দেশে একটা দাঙ্গা শুরু হোক, দেশে মনে করেন হাইপোথেটিক্যালি ধরলাম যে ভারত এখানে হামলা করলো, হামলা করতে বলেন, তারপরের দিন আপনার গলায় সবার আগে ছুরি ধরবে ওই আপনার পাশে যে এতদিন ধরে আপনাকে দাদা দাদা বলে তারপরে খুব সম্মান দেখিয়েছে। এটা হচ্ছে তাদের চরিত্র। এখন মঞ্জু ভাইকে হয়তো ওইভাবে ম্যানেজ করেছে তারা। সন্তোষের সাথে এর মাঝখানে হেফাজতের পর্যন্ত বৈঠক হয়েছে, জানেন আপনি? হেফাজতের লোকরাও তাকে করছে, অথচ এই সন্তোষরা, এই আলেমরা বের হওয়ার পরপর, ধরেন জসিমউদ্দিন রহমানের কথাই বলি, বের হওয়ার পরপর তারা নিউজ করেছে কোথাও পাওয়া যাচ্ছে না ইয়েকে। আরে ভাই, তারপরে কি তার হেয়ারিং এসেছে, শুনানি এসেছে, নাকি কেউ ডেকেছে সে যায় নাই, তাকে পাওয়া যাচ্ছে না, এর মানেটা কি? সে এসে বলে ফেললো যে তাকে পাওয়া যাচ্ছে না, জামিন নিয়ে পলাতক, অজ্ঞাত স্থানে চলে গেছেন। 2 দিন পরে আবার তাকে অ্যারেস্ট করতে হলো আইন শৃঙ্খলা বাহিনীকে। তো এই যে বুদ্ধিভিত্তিক যে খেলা করে এই প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, সমকাল, ইত্তেফাক, ডিবিসি, 71, সময় টিভি, এগুলো
এই খেলা করে এই দেশের মানুষকে তারা এই এতদিন ধরে নির্যাতন করেছে। এখন আমাদের ধরেন এই অনুষ্ঠানটা ছিল, সেখানে আমরা যাব, সেই কাগজটা দিয়ে আসবো। আচ্ছা, কাগজটা দিয়ে আসার এটা নিয়ে আমরা কোনো কিছু বলিনি। আমাদের একজন আলেম বলেছে যে সেটাকে ঘেরাও করা হবে, দখল করা হবে, এভাবে একটা বক্তব্য উনি দিয়েছেন। তো সেই বক্তব্যে আমি ওনাকে বললাম যে ভাই, ওনাকে কিন্তু আবার বলা হয়েছিল যে আমরা মানে পর্যায়ক্রমে এই আন্দোলনটাকে ঘেরাও পর্যন্ত নিয়ে যাব, কারণ প্রথম দিন যাওয়ার পরে যদি এরা না দেয়, ওই সন্তোষকে যদি ওইখান থেকে না সরায়, তারপরের দিন আমরা ঘেরাও করব। তো ঘেরাও করা এটা তো রাজনৈতিক একটা কর্মসূচি, এটা গণতান্ত্রিক কর্মসূচি না, আমি তো ঘেরাও করতেই পারি। আমরা যদি ধ্বংসাত্মক কিছু করি, ভাঙচুর করি, সেখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটায়, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে। সেখান থেকে বলা হলো, ইলিয়াস ভাই আপনি এই কর্মসূচিটা করেন। আমি সম্মান দেখাইলাম প্রশাসনের প্রতি, সম্মান দেখায় সেটা করলাম। অথচ যে অফিসার আমাকে ফোন করেছে, সে অফিসারকে আমি নিশ্চিত করলাম, 3বার তিনি আমার কাছে নিশ্চিত হয়েছে। শুক্রবার সকালে তিনি আরেকবার ফোন করলেন, ইলিয়াস ভাই এটা করেন নাই তো? না, এটা ঠিক আছে তো? আমি বলছি ভাই, আমি অলরেডি লাইভ করেছি, আমার লিঙ্ক দেখেন আমার চ্যানেলে গিয়ে। শেষ। পরের দিন তিনি ফোন করে বললো, ইলিয়াস ভাই ধন্যবাদ আপনাকে, আপনারা এটা না করার জন্য। আমি বললাম ভাই, আপনি ধন্যবাদ দিলেন, ঠিক আছে। তো এই সন্তোষ শর্মারে ঠেকানোর জন্য যে কয়েকটা বাসে করে প্রায় 300-400 পুলিশ ওইখানে নিয়ে এইভাবে ইটা দিলেন, এই শোডাউনটার মানেটা কি? ধরেন আমাদের 5000 না, 50 জন মানুষ মনে করেন কালবেলা সামনে যদি ওই দিন যাইতো, আপনারা কি করতেন? গুলি করতেন? আমাদেরকে গুলি করতেন? মারতেন আমাদেরকে? না ভাই, কিছুই করতাম না। আমি বললাম তাহলে পুলিশগুলো নিয়ে যে সন্তোষ শর্মার এটা দেখালেন, সন্তোষ শর্মা তারপরে বিকালে একটা প্যাকেজ করলো, প্যাকেজ করে দেখালো আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো মূল্যে কালবেলা রক্ষা করবে, এই শিরোনাম দিয়ে তারা নিউজ একটা করে ফেললো। তো এই যে এটা করে তাদেরকে আশকারা দিলেন। সন্তোষ শর্মারা তো খায় বাংলাদেশে, হাগে যায় আপনার ভারতে। ওদের যত কিছু আপনার আছে, মানে এই ব্যবসা প্রতিষ্ঠান, এটা হচ্ছে তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান। এখান থেকে ইনকামের সব টাকাটা তারা যায় আপনার এই ভারতে নিয়ে তারপর ঢেলে আসে। সবার আপনার ডুয়েল পাসপোর্ট আছে, সবার 2 জায়গায় বাড়ি আছে, এগুলো তারা করে। এখন আমরা যদি তাদেরকে এইভাবে রাজনৈতিকভাবে মানে উপরে রাখার চেষ্টা করি সব জায়গায়, আজকে তাবিত আওয়ালের পাশে আপনি জানেন আরটিভির একজনকে দেখা গেছে, তাকে নিয়ে গতকালকে আমি নিউজ করেছি। তারা ইনডেমনিটি নামে এই জিয়াউর রহমানকে যেভাবে রাজাকার দেশদ্রোহী বানিয়ে তারা নাটক বানিয়েছে, সেই আরটিভির যে নাটক বানিয়েছে সেটার সাথে সংশ্লিষ্ট সেই ব্যক্তি আজকে তাবিত আওয়ালের সাথে ফুটবল ফেডারেশন নির্বাচনের ইয়েতে গিয়ে বসে থাকে। তো সব জায়গাতেই ভাই কোথাও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। আপনি সেনাবাহিনীর বিষয়ে আপনি খুব ভালো জানেন। আমি আমার সেনাবাহিনী নিয়ে ধারাবাহিক কিছু সিরিজ যাবে, আমি আজকেও ফেসবুকে একটা পোস্ট করেছি। এগুলো দিয়ে আপনাদের ভেতরে সেনাবাহিনীতে কারা কারা এখনো পর্যন্ত এই রয়ের এজেন্ট গুলো আছে সেগুলো নিয়েও তুলবো, এবং রাজনৈতিক আমাদের সাংবাদিকদের ভেতরে, ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় যারা যারা আছে তাদের ব্যাপারে ভাই আমরা বলে যাবো কথা। এখন যদি সরকার বা বিএনপির হাতেও তো এখন শক্তি আছে, জামাতের হাতেও শক্তি আছে কিছুটা, ওনারা যদি এগুলোর ব্যাপারে চোখ না দেয়, বিপদটা যদি আসে সবার ঘাড়ি আসবে। আমাদের চাইতে ওনাদেরকে বেশি কষ্ট করতে হয়েছে, ভবিষ্যতেও সেটাই করতে হবে। আচ্ছা, যাই হোক দর্শক, ইলিয়াস ভাই আমাকে বলেই দিছে যে আমাকে 5 মিনিট টাইম দিবে, ঠিক আছে? সেই জায়গায় মনে হয় 5 মিনিটের উপরে হয়ে গেছে, ঠিক আছে? তো মানে ইলিয়াস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আর মানে কি বলবো, আমি এত খুশি হয়েছি যে আপনি আমার লাইভে আসছেন। তো যাই হোক, ইলিয়াস ভাই আপনার কথা শুনে ভালো লাগলো। তো সবার কাছে আল্লাহ।